শেখ হাসিনা যেভাবে সততা ন্যায় নীতির রাজনীতি আবার বাংলাদেশে ফিরে আসবেই, আমরা দেশকে বাঁচাইতে পারবো। এই গণভোট জনগণ কোনদিন মানবে না। প্রতারণা কিরকম? আপনি তো এটি স্বীকার করলেন যে সংস্কার না করে ন্যায় বিচার পাওয়া যাবে না। তো সংস্কার না করে ট্রাইব্যুনাল চালু করলেন কেন? এই কারণে কি যে ন্যায় বিচার হবে না এবং অন্যায় ভাবে আমি আমার সুবিধা মতো প্রতিহিংসা কার্যকর করব। আরেক কায়দা অনির্বাচিত হয়ে সরকারটার আয়ুটা আরো দীর্ঘায়িত করার চেষ্টা। আমরা বাঙালিরা কায়দা কানুন বুঝি, হাইকোর্ট দেখালেই চলবে। আমি হ্যাঁ ভোট দিলেও নিজের সঙ্গে প্রতারণা করতেছি, না ভোট দিলেও নিজের সঙ্গে প্রতারণা করতেছি, আলোচনাই হয়নি, এটাকে ঢুকাই দিই। দেখেন প্রতারণা কিরকম? আপনি জমি কিনছেন, দলিল একভাবে লিখে আপনি টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, তারপরে সে আবার রেজিস্ট্রার অফিসে যায় ওই দলিলটা যা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল একটু উঠাই দিল, তারপরে এটা হওয়ার পরে তারপরে বলে এখানে কি হচ্ছে, যা আলোচনা হচ্ছে সেই আলোচনা অনুযায়ী ছাপানো বই যেটা স্বাক্ষরের জন্য দেওয়া হয়েছিল সবকিছু ভেতরে নেই, দু একটা জায়গা নতুন করে কোনো আলোচনাই হয়নি, এটাকে ঢুকাই দিই। তারপরে সর্বশেষ ডকুমেন্ট যেটা করছে যে গণভোটে আমরা এটা দিব, সেইটা একটা আবার আরেকটা পরিবর্তন করছে। একটু ভাতরাজি আর কি হতে পারে? এটা বিশ্বাসযোগ্যতা নাই। এবং যে পয়েন্টটা বলা হচ্ছে খুবই কারেক্ট, 43টা ইস্যু হ্যাঁ না দিয়ে জবাব দিতে হবে। আমি 10টা মানি, 12 কি 33টা মানি না, কি করবো? আমি হ্যাঁ ভোট দিলেও নিজের সঙ্গে প্রতারণা করতেছি, না ভোট দিলেও নিজের সঙ্গে প্রতারণা করতেছি, কিন্তু আমাকে মিথ্যা কৌশলে আমাকে বাধ্য করতেছে তাদের জায়গায় এই জিনিসটা নিয়ে যাওয়া। এই গণভোট জনগণ কোনদিন মানবে না। এইভাবে প্রতারণামূলক ভাবে তার কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করা, একটা প্রতারণার ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, সেই রকম হিসেবে কলঙ্ক হিসেবে মানুষ সেটাকে গণ্য করবে। আরেকটা কথা বলছি, জানি না একটু বলবে কিনা, বলে যে সংস্কার আগে তারপরে নির্বাচন। কেন কেন? খুব বিরাট যুক্তি দেয়। সারা দেশ পচে গেছে, কোনো কিছু করতে গেলে ভালো কিছু সৎ কিছু হবে না। ইলেকশন করতে হলে আগে সংস্কার না করে ইলেকশন করা যাবে না। সংস্কার করার নাম করে দিনের পর দিন মাসের পর মাস ব্যয় করে এইটা আরেক কায়দা অনির্বাচিত হয়ে সরকারটার আয়ুটা আরো দীর্ঘায়িত করার চেষ্টা। আমরা বাঙালিরা কায়দা কানুন বুঝি, হাইকোর্ট দেখালেই চলবে না, বুঝছেন না? সুতরাং এইটাই তারা করতেছে। আমি বলতেছি, আমি প্রশ্ন করেছিলাম, জবাব পাই নাই এখন। আপনাদের কথা যদি সত্য বলে ধরে নেই যে সংস্কার ছাড়া কোনো কিছু ভালো কিছু হবে না, ইলেকশনও ভালো হবে না, আইন আদালতে সংস্কার ছাড়া ন্যায় বিচারও পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, শিক্ষার সংস্কার ছাড়া ভালো শিক্ষা পাওয়া যাবে না। আমি বলি যে আপনি তো এটি স্বীকার করলেন যে সংস্কার না করে ন্যায় বিচার পাওয়া যাবে না, তো সংস্কার না করে ট্রাইব্যুনাল চালু করলেন কেন? এই কারণে কি যে ন্যায় বিচার হবে না এবং অন্যায় ভাবে আমি আমার সুবিধা মতো প্রতিহিংসা কার্যকর করব। এটা যুক্তির কথা, এটা তো কোনো জবাব তারা দিতে পারবে না। সুতরাং নানাভাবে নানা কৌশলে আজকে আমাদেরকে প্রতারিত করে 71 তো বটেই, এমনকি 24-এর প্রকৃত আকাঙ্ক্ষাকে আজকে ধূলিসাৎ করে দিয়ে আজকে এই সব শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এবং অবশ্য একটা কথা আমি বলবো, সব কথা বাংলাদেশের ইতিহাস রাজনীতিতে এখন পলিটিক্স ঢুকে গেছে। আমি একটা লিখছিলাম বহু আগে, আপনাকে বুঝতে হবে কি কাজে। ক্যারাম বোর্ড খেলছেন না, ক্যারাম বোর্ড ডান দিকে স্ট্রাইকার মারি, গুটি যায় বাঁ দিকে, আপনি টের পাবেন না কি উদ্দেশ্যে। শেষ করে দেবো আর ইলেকশন বানচাল করে দেবো। হয়তো ভেতরে ভেতরে হিডেন এজেন্ডা হলো যে আমাকে 10টা সিট দিলে চলবে না, 15টা না দিলে আমি পারতেছি না। মার্কেট ভ্যালু বাড়ায় এই বার্গেনিং এর জন্য অনেক কথা বলে। এই রাজনীতি থেকে বের হয়ে আসতাম, সততা ন্যায় নীতির রাজনীতি আবার বাংলাদেশে ফিরে আসবেই। এবং আমরা যদি না করি, মনে রাখবেন বিকল্পের কোনো বিকল্প নাই। আমি আমার দিক থেকে বলতেছি, হয় বাম অভিমুখী বিকল্প হবে, আর এটা যদি আমরা না করতে পারি তাহলে
অতি দক্ষিণপন্থী এবং জামাত শিবিরের বিকল্প আমাদের উপরে চেপে বসবে। আমরা যদি কাজে গাফিলতি করি সেটা হবে একটা বিরাট অপরাধ। কারণ আমরা আমাদের নিষ্ক্রিয়তা, আমাদের সচেতন এবং যেটি প্রচেষ্টা না করার কারণে আমরা কিন্তু দেশের উপরে এই মহাবিপদকে নিয়ে আসবো। এবং সেই মহাবিপদ এনে বিএনপিও অভিজ্ঞতা আছে, এরা কত ভয়ঙ্কর শত্রু হইতে পারে। আমি জানি না আওয়ামী লীগ যারা করতেন বা নেতৃত্ব তাদের সেইটুকু উপলব্ধি আসছে কিনা, এটার উপরে বসে থেকে লাভ নাই, আসতে পারে ভালো। সমস্ত উপজেলায় উপজেলায় মডেল মসজিদ করলো। এখন স্কুলগুলো থেকে, এই সরকারের অধীনে স্কুলগুলো থেকে ক্রীড়া এবং সঙ্গীত শিক্ষকদের বাতিল করে। এর আগে আরো এরকম পদক্ষেপ করা, কম্পিটিশন দুই পক্ষে, কে বেশি ইসলাম পছন্দ। ইসলাম পছন্দের প্রতিযোগিতায় না নেমে দেশ প্রেম এবং আত্মত্যাগের প্রতিযোগিতায় নামে সমস্ত রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি এই নতুন উপলব্ধি না আসে, আমরা দেশকে বাঁচাইতে পারবো না। এবং খালি মুখের কথায় না, আমাদের এখন সেই রকম একটা বিকল্প ধারার একটা সরকার প্রতিষ্ঠা করা জরুরি কর্তব্য। আলোচনার জন্য গণফোরাম সবার আয়োজন করেছে। প্রথমে আমি গণফোরামকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে বিষয়টা আমরা আলোচনার জন্য মিলিত হয়েছি, এইটা নিয়ে যেটাকে বলে মেঠো বক্তৃতা, মাঠ কাঁপানো বক্তৃতা, ওইগুলো দিয়ে কিছু বোঝা যাবে। আমাদের গভীরে যেতে হবে এবং সংবিধানের ইতিহাস, সংবিধান কখন হলো, কেন হলো, এবং আমাদের দেশের মানুষের জন্য সংবিধান নামক জিনিসটা কি তাৎপর্য নিয়ে বিভিন্ন সময় উপস্থিত হয়েছে, এইগুলোকে আমাদের একটু মনোনিবেশ করা দরকার। স্বাভাবিকভাবে এটা এমন একটা বিষয় যেটা রাজনীতির সঙ্গে জড়িত। এটা অর্থনীতি, ডাইরেক্টলি অর্থনীতির বিষয় না, যদিও আমরা জানি এবং এটা মনে রাখা উচিত সকলের, রাজনীতি বুঝতে হলে অর্থনীতি বুঝতে হবে। কেননা রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। যেমন যদি বলা হয় আমাদের সুশাসন দরকার, অর্থনীতি যদি এরকম হয় যে গরিবের সম্পদ বড় লোকের কাছে যাবে এবং ওইটাকে আমি বহাল রাখলাম, তাহলে সুশাসন করা মানে এইটাকেই আরো শক্তিশালী করা, আরো ভালো করে করা, আরো সুন্দর করে করা, যাতে কেউ বুঝতে না পারে কিন্তু শাসনটা আরো বাড়ানো যায়। ওর জন্য সুশাসন নিয়ে আলোচনা করতে হলে প্রথমে আলোচনা করতে হবে কি উদ্দেশ্যে সুশাসন। গরিবের সম্পদ বড় লোকের কাছে যাবে না বড় লোকের সম্পদ গরিবের কাছে আদায় করবে? তাহলে অর্থনৈতিক ব্যবস্থা আমি যদি পাল্টায় না দেই, একই সুশাসন আমার পক্ষেও যেতে পারে, আমার বিরুদ্ধেও যেতে পারে। ওর জন্য আমি বললাম এই কথাটা মনে রাখলে হয়তো আমরা রাজনীতির ঘটনা বলি, এবং সেইটারই একটা অন্যতম উপাদান হলো সংবিধানের প্রশ্ন, সেগুলো আমাদের বুঝতে সুবিধা।